কারওয়ান বাজারে আবারও উত্তেজনা, মোবাইল ব্যবসায়ী পুলিশ সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ। এদিকে ফার্মগেটে তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট। জানাবো রাজনীতিবিদদের ডিগবাজি, তারেক রহমানের ব্রিটিশ গণতন্ত্রের দীক্ষা। আরও জানাবো যশোরে জুলাই যোদ্ধাকে ছুরিকাঘাত, এলাকায় আতঙ্ক। এবং সর্বশেষ জানাবো দেশে খাদ্য সংকটের সম্ভাবনা নেই বলছেন আলী ইমাম। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। কারওয়ান বাজারে আবারও উত্তেজনা, মোবাইল ব্যবসায়ী পুলিশ সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ। কয়েক দফা দাবি আদায়ে কারওয়ান বাজার মোড়ে ফের জড়ো হন মোবাইল ফোন ব্যবসায়ীরা। তাদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে আবারও সংঘর্ষে জড়ান আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে আইন শৃঙ্খলা বাহিনী। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে সেনা ও র্যাব সদস্যদেরও নামানো হয়। পুলিশ জানায় পরিস্থিতি নিয়ন্ত্রণে মোট 7টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং টিয়ার গ্যাস ব্যবহার করা হয়েছে। এর আগে সকালে কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করেন ব্যবসায়ীরা। বেলা 11:30টার দিকে পুলিশ লাঠিপেটা করে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। সে সময় জলকামান, রয়টাকার ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। দুপুর 12টার দিকে ব্যবসায়ীদের একটি অংশ আবার সড়কে বসে পড়লে পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ জলকামান ও লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় কয়েকজনকে আটক করা হয়। পরে আন্দোলনকারীদের আশপাশের শপিং মলের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ জানিয়েছে, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার ব্যবস্থা চালুর প্রতিবাদ বিটিআরসি ভবনে হামলার ঘটনার গ্রেপ্তারদের মুক্তিসহ একাধিক দাবিতে এই কর্মসূচি পালন করা হয়েছে। সংগঠনটি পরিবার সহ অবস্থান কর্মসূচির পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য সারা দেশে সব মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। ফার্মগেট তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট। ফার্মগেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। এতে তেজগাঁও কারওয়ান বাজার সহ আশপাশ এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ঢাকা তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সকাল 10:15টার দিকে শিক্ষার্থীরা ফার্মগেট এলাকায় সড়কে অবস্থান নেন। এতে রাজধানীর ব্যস্ত ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার ওসি কাশয়নু মার্মা বলেন, তেজগাঁও কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে কিছু শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়েছেন। আমরা তাদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সড়কে সরিয়ে দিতে চেষ্টা করেছি। পুলিশ জানায়, শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে তেজগাঁও কারওয়ান বাজার সহ আশপাশের এলাকায় ব্যাপক যানজট দেখা দিয়েছে। রাজনীতিবিদদের ডিগবাজি, তারেক রহমানের ব্রিটিশ গণতন্ত্রের দীক্ষা। ইউনূস সরকার আইন শৃঙ্খলা কতটা রক্ষা করতে পারছেন সেটা এখনো টেনে এনে উপদেষ্টাদের বারবার লজ্জা দেওয়ার দরকার নেই। তবে একটি বিষয় স্পষ্ট, সরকার যে আইনের বেআইনি প্রয়োগকে প্রশ্রয় দিচ্ছে সেটা উপেক্ষা করা যায় না। ফুটপাতে বসে সিগারেট টানার জন্য কয়েকজন তরুণীকে হেনস্থা পোহাতে হয়েছে। কয়েকজন লোক একজনকে ধরে থানায় আনলেই তাকে অপরাধী বিবেচনা করা হয়। এবার দেখা গেল তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে একজন শিক্ষক গ্রেপ্তার হয়েছেন। যদি রাজনীতিবিদদের চাঁদাবাজ বলার জন্য জেল যেতে হয়, তাহলে কমপক্ষে দেশের অর্ধেক মানুষই কারাগারে থাকতেন। এক্ষেত্রে উদযাপনের খবর হলো, শিক্ষক AK-M শহীদুল ইসলামকে গ্রেপ্তারের পর তার মুক্তি চেয়ে বিএনপি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, নিজের মতো প্রকাশের কারণে তাকে গ্রেপ্তার করা ও কারাগারে পাঠানো সঠিক হয়নি। এটি একদিকে দলের সাংবিধানিক দায়িত্ববোধের পরিচয়, অন্যদিকে রাজনৈতিক সংস্কৃতিতে স্বাভাবিক প্রক্রিয়ার স্বরূপ। আরও অনেকের মতো আমি আশঙ্কা করেছিলাম, শহীদুল ইসলামকে গ্রেপ্তারের পরদিনই বিএনপির কর্মীরা গিয়ে তার বাড়িঘরে ভাঙচুর করবেন। কিন্তু রাজনৈতিক বিবেচনা ও সাধারণ জ্ঞান প্রয়োগ করে বিএনপি তা করেনি। আশা করি অন্যান্য বাড়াবাড়ির ক্ষেত্রেও বিএনপির সাধারণ জ্ঞান প্রয়োগ করবে। তারেক রহমান ব্রিটিশ গণতন্ত্র থেকে যদি কিছু দীক্ষা নিয়ে থাকেন, তা তার ও দেশের জন্য একটা বড় উপকার আসবে। আর ইউনূস সরকার, তারা হরদম লোককে থানায় ভরছে ভৌতিক মামলায়। 1.5 বছরে কিছু শিখতে পারেননি, আর বাকি 1.5 মাসে কি শিখবেন? এটাই বর্তমান বাস্তবতা। রাজনীতিবিদদের ডিগবাজি, রাজনীতিতে নীতি শব্দটা না থাকলেও বোধ হয় ভালো হতো। তাহলে আমাদের অনেক রাজনীতিবিদকে নিয়ে ডিগবাজির খবর লিখতে হতো না। মনোনয়ন নিয়ে ডিগবাজির তালিকা অনেক লম্বা, তবে ছোট করে লিখতে চেষ্টা করব। নিজ দল বাংলাদেশ জাতীয় দল বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন দলটির চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, যাতে করে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। আরেকজন দলীয় প্রধান বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বিএনপির মনোনয়ন নিয়ে ভোলা থেকে নির্বাচন করছেন। তবে তিনি বাবার তৈরি দলটাকে এখনো বিলুপ্ত করেনি। ফন্দি ফিকির খুঁজছেন কিভাবে নিজের প্রতীক বাদ দিয়ে ধানের শীষ প্রতীকে লড়বেন। কয়েকদিন আগেও যিনি ছিলেন নুরুল হক নূরের গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, সেই মোহাম্মদ রাশেদ খান গণ অধিকার থেকে পদত্যাগ করে ভোট করছেন বিএনপির মনোনয়ন নিয়ে। এতদিন পর তিনি সম্ভবত অনুভব করেছেন যে গণ অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি আরো ভালো দল। এলডিপির সাধারণ সম্পাদক রেদওয়ান রহমানও একই পথ ধরে বিএনপি থেকে নির্বাচন করছেন। এলডিপির চেয়ারম্যান বীর বিক্রম, কর্নেল অলি আহমেদও বসে নেই।
প্রেসিডেন্ট জিয়ার আমল থেকে তিনি বিএনপি ঘনিষ্ঠ ছিলেন। এইবার নতুন করে নির্বাচনী হিসেব নিকেশ করে যোগ দিলেন জামায়াতে জোটে। এর আগে আরেক মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামানও জামায়াতে যোগ দিয়ে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। এই দুইজনকে ধিক্কার দিয়ে বিশিষ্ট মুক্তিযোদ্ধা, চলচ্চিত্র ব্যক্তিত্ব ও রাজনীতিবিদ মাসুদ পারভেজ সোহেল রানা বললেন, মুক্তিযোদ্ধা হয়ে দীর্ঘদিন জামায়াতকে রাজাকার বলে স্লোগান দিয়ে আজ তারাই জামায়াত ইসলামী বাংলাদেশের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করছেন। নির্বাচনী তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে আমাদের অনেক রাজনীতিবিদের নাভিশ্বাস শুরু হয়ে গেছে। সবারই একই চিন্তা, কে কোথায় যাবেন, কার হয়ে নির্বাচন করবেন, যাতে করে নির্বাচনী বৈতরণীটা সহজ হয়। এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব মনে হয় সম্পন্ন হয়েছে। বর্তমান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে নাজুক অবস্থা, তাদের নির্বাচন কতটুকু সুন্দর হবে কিংবা সুশৃঙ্খল হবে তা নিয়ে অনেকেই সন্দেহ করেন। দেশের একটা বড় দলকে বাদ দিয়ে যে নির্বাচন হবে তা কতটুকু অংশগ্রহণমূলক হবে তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। এইসব নেতিবাচক বাদ দিলে নির্বাচনে অনেক ইতিবাচক দিকও আছে। যেসব দল অংশগ্রহণ করতে পারছে তারা নির্বাচন নিয়ে দারুণ উজ্জীবিত। সবাই চাচ্ছে সংসদে যেতে। যদি নির্বাচনকে সফল করে একটা কার্যকর সংসদ করা যায়, তাহলে আশা করা যায় ভবিষ্যতে আমাদের সকল সমস্যা সংসদে সমাধান করা হবে। তাতে নির্বাচনের পর শাহবাগে নৈরাজ্যবাদ, অবরোধ ও হইচই বন্ধ হবে। পথচারীরা নিরাপদে হাঁটতে পারবেন। শাহবাগে গাড়ি চলবে নির্বিঘ্নে এবং হাসপাতালে রোগীরা নিশ্চিন্তে ঘুমাবেন। আশা করা যায় অচিরেই আমাদের মহামান্য সংসদ সদস্যরা সংসদে বসে দেশের সকল সদস্যর সমাধান করবেন এবং দেশের সাধারণ জনগণ গণতন্ত্রের জয় জয়কার উদযাপন করবেন। যশোরে জুলাই যোদ্ধাকে ছুরিকাঘাত, এলাকায় আতঙ্ক। যশোরে জুলাই যোদ্ধা এনাম সিদ্দিকীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। সকালে সদর উপজেলা এনায়েতপুরে মারপিটের পর তার বুকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত এনাম সিদ্দিকী এনায়েতপুর মৃত খন্দকার আমিনুল্লাহ ছেলে। 2024 সালে 4 আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের সময় উত্তরায় পুলিশ তার মাথায় গুলি করলে তিনি গুরুতর আহত হন। পরিবারের বরাত দিয়ে জানা যায়, সকাল 8:30টার দিকে ইনাম বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় অজ্ঞাতনামা দুই ব্যক্তি মুখ বাঁধা অবস্থার প্রথমে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে, পরে বুকে 3বার ছুরিকাঘাত করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরিবারের লোকজন এনামকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। স্বজনদের দাবি, হত্যার উদ্দেশ্যে এনামের উপর হামলা চালানো হয়েছে। যশোর জেনারেল হাসপাতালে মেডিকেল অফিসার ডক্টর বিচিত্র মল্লিক জানান, এনামের বুকে, ঘাড়ে ও বাহুতে ছুরিকাঘাত করা হয়েছে। তার অবস্থা গুরুতর। বর্তমানে তাকে সার্জারি বিভাগে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। যশোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন বলেন, আসন্ন নির্বাচন বানচাল করতে জুলাই যোদ্ধাদের টার্গেট করা হচ্ছে। দ্রুত হামলাকারীদের শনাক্ত, গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। যশোর কোতোয়ালি থানার ওসি ফারুক আহমদ জানান, তারা হামলার খবর পেয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।